ভিন্ন স্বাদের গল্পে আপনাদেরকে স্বাগত। আজকের বিশেষ নিবেদন আশাপূর্ণা দেবীর লেখা হারানো ঠিকানা। মেয়ের বিয়ে দিতে কলকাতায় এসেছে অবন্তী। একথা যে শুনছে সেই আকাশ থেকে পড়ছে। না, কলকাতায় আসার জন্য নয়, বিয়ে দেওয়ার জন্য। অবন্তীর বিয়ের ঘটনাটাই যে এখনো ভোলেনি অনেকে। অবন্তীর দিদিরা বসে আছে বড় বড় মেয়ে নিয়ে। সবাই বলছে, ও মা, সে কি? যদিও অবন্তী ছেলে মানুষের মতো মাথা দুলিয়ে চোখে মুখে আলোর ঝিলিক ফুটিয়ে বলছে, বা বিদেশে পড়ে থাকি, আমার বুঝি ইচ্ছে করে না একটা কিছু ঘটা করি। কিন্তু কাজের বেলায় ছেলে মানুষের মতো কিচ্ছু করছে না। বেশ পাকা গিন্নির মতোই বিয়ের সুব্যবস্থা করতে স্বর্গ মর্ত পাতাল এক করে বেড়াচ্ছে। সেই বেড়ানোর মাঝখানেই মর্তের এক কোণে দেখা হয়ে গেল তার জীবনের প্রথম প্রেমের সঙ্গে। বিশ্বাসযোগ্য না হলেও সত্যি। শেষ দেখা সেই অবন্তীর বিয়ের দিন। অনেকদিন আগে একদিন বলেছিল গৌতম, পৃথিবীটা গোল। কিন্তু দেখা যাচ্ছে তার কথাটা প্রমাণিত হতে এতগুলো দিন লাগলো। শাড়ির দোকান থেকে নেমে ঘুরে দাঁড়াতেই মুখোমুখি হয়ে গেল। গৌতম অনেকক্ষণ থেকে দেখছিল। গৌতম নিঃসংশয় ছিল। অবন্তীর নিঃসংশয় হতে কয়েক সেকেন্ড লাগলো। তারপর অবন্তী স্থান, কাল, লোক, ভিড় বিস্তৃত হয়ে ওর একটা হাত চেপে ধরিয়ে বিহবল উচ্ছলতায় বলে উঠল, গৌতম। গৌতম এই প্রচণ্ডতা আশা করেন এবং দ্বিধাগ্রস্ত ছিল। চিনতে যদি না পারে পরিচয় দিয়ে দেখা করবে, না ভিড়ের স্রোতে হারিয়ে যেতে দেবে। হারিয়ে যাওয়ারই তো জিনিস, না হয় আরেকবার হারালো। তবু চলে যেতেও পারছিল না এত বড় সুযোগটা বৃথা অহমিকায় হারাতে। তাই দোকানের দরজা থেকে বেরিয়েই অবন্তী ঠিক যেখানে ঘুরে দাঁড়াবে সেইখানে দাঁড়িয়েছিল, বেশ আলোর দিকে মুখটা করে। অবন্তী যে কোন দিকে ঘুরবে তা অবশ্য জানাই হয়ে গিয়েছিল তার। দেখেছিল গাড়িটা কোন দিকে রেখেছে, কিন্তু খুব একটা আশা ছিল না। সেই ক্ষীণ প্রত্যাশার খাতে হুড়মুড়িয়ে এসে ঢুকল বন্যার স্রোত। অবন্তী সেই ধরা হাতটায় প্রবল একটা আবেগের চাপ দিয়ে আবার বলে উঠল, গৌতম, সত্যি তুমি? গৌতম অবশ্য জ্ঞান হারায়নি। সে আস্তে হাতটা আলগা করে নিয়ে মৃদু হেসে বলল, কেন, দেখে কি অশরীরী আত্মা বলে মনে হচ্ছে? বিশ্বাস করতে পারছি না। কার মুখ দেখে উঠেছিলাম আমি আজ। গৌতম, এসো, গাড়িতে উঠে এসো, কথা বলবো, হাজার হাজার কথা। গৌতমের মনে হয় রাস্তায় দাঁড়িয়ে এ উচ্ছ্বাসের চেয়ে বরং গাড়ি শ্রেয়, কিন্তু বলল, তা না হয় উঠলাম, কিন্তু মিস্টার তেড়ে উঠবেন না তো? এ ভাগা ব্যানটাকে আবার কোথা থেকে জোটালে বলে? আহা, আমার মিস্টার তা বলে ওরকম নয়। অবন্তী এবার একটু ধাতস্থ হয়ে হেসে বলে, তাছাড়া মা ভই, তিনি আপাতত 500 মাইল দূরে। তাই নাকি? আর বলো কেন? অবন্তী কপট দীর্ঘশ্বাস ত্যাগ করে। তিনি নেমন্তন্ন খেতে আসবেন। মেয়ের বিয়ের বাজার একা করে বেড়াচ্ছি। মেয়ের বিয়ে? কার মেয়ের বিয়ে? গাড়িতে উঠতে গিয়ে চমকে প্রশ্ন করে গৌতম। অবন্তী প্রায় ওকে ঠেলে তুলে দিয়ে নিচে উঠে পড়ে বলে, কার আবার? আমারই। গৌতম ওর ওই তরুণীয় লালিত্য ছড়া মুখের দিকে তাকিয়ে সকৌতুকে বলে, তাহলে ধরে নিতে পারি এখনো পুতুল খেলা ছাড়োনি তুমি? পুতুল মেয়ের বিয়ে? খেয়েছে বলো? মোটেই না। কেন, সত্যি মেয়ের বিয়ে দেওয়ার বয়স হয়নি আমার? ভাবতে হচ্ছে। অত ভাবাভাবির কি আছে? 17 বছর থেকে বছর খানেক বাদ দাও। বাদ দিলে দাঁড়ায় মাত্র 16।
গৌতম হতাশের অভিনয় করে কথাটা বলে। অবন্তী মুখটা একটু পাশ ফিরিয়ে উঁচু করে ধরে একটু রহস্যাচ্ছন্ন হাসি এসে বলে, তাই 16ই। তবু এই বেলা বিয়ে দিচ্ছি, আর বড় হতে দিলে কোন দিন আবার কোনখানে হৃদয় হারিয়ে বসে থাকবে, আর সারা জীবন কষ্ট পাবে। গৌতম একথার উত্তর দিতে পারল না। গৌতম শুধু ওর ওই কাচের মতো চোখের দিকে চেয়ে থাকল। অতঃপর ড্রাইভারের উপস্থিতি সম্পর্কে সম্পূর্ণ বিস্মৃত হয়ে এইভাবে কথা চালিয়ে যেতে লাগলো ওর। আমি ভাবতেই পারিনি আজও তুমি। কে যে বলো গৌতম, জীবনের প্রথম ভালোবাসা কি ভুলবার? আশ্চর্য, 17 বছর কেটে গেছে। দিন তো এইভাবেই কাটে, কিন্তু দেখো, মনে হয় কি আমিও ছুটছি, আমার বয়স হচ্ছে? হয় না, শুধু মনে হয় দিনগুলো আমার ওপর দিয়ে ছুটে যাচ্ছে, গড়িয়ে যাচ্ছে। আমি যা ছিলাম তাই আছি। আমি কিন্তু ভাবতাম তুমি আমাকে কবে ভুলে টুলে গেছো। কেন? তাই বা ভাবতে কেন? তুমি কি ভুলে গিয়েছিলে? বলো, ভুলে গিয়েছিলে আমায়? উত্তর দেওয়া শক্ত, বোধহয় না। তার মানে ধরে নিয়েছিলে আমার চাইতে নিজে অনেক বেশি হৃদয়বান, কেমন? হয়তো কিছুই ধরিনি। অধরাকে নিয়ে কে আর কি ধরতে যায় বলো? আরো ছোট ছোট কথা, অর্থহীন কথা, কোনোটা অস্ফুট, কোনোটা উচ্ছ্বসিত। এমএম সাহেব, চমকে উঠল অবন্তী। ড্রাইভার নির্দেশ চাইছে। আর কোনো দোকানে যেতে হবে না বাড়িতে? না না, এখন আর দোকানে নয়, গঙ্গার ধারে নিয়ে চলো তো। কি বলো গৌতম? সেই আউটরাম ঘাটের ওখানে চক্কর মেরে। আউটরাম ঘাট, যেখানে ধূলিকণায় হয়তো আজও তাদের কথাগুলো বিলীন হয়ে আছে। গিয়ে দাঁড়ালে চিনে ফেলবে, কথা বলবে, এই তো তারা। কথা কথা, অজস্র কথা অবন্তীর। তারপর কি করলে বলো? তারপর কি ভাবলে বলো? গৌতম এই স্রোতের মুখে পড়ে ভেসে যাচ্ছে। হয়তো নিজের ভিতরে একেবারে গভীর স্তরে যে কথা অগোচরে ছিল, সেই কথা স্পষ্ট হয়ে উঠছে তার নিজেরই কাছে। হয়তো অবন্তীর এই ব্যাকুলতায় নতুন কথা সৃষ্টি হচ্ছে। তবু সময়ের সীমা একেবারে লঙ্ঘন করা যায় না, ফিরে আসতে হয়। আর ফিরে আসার সময় সহজ হয়ে আসে অবন্তী। বলে, মেয়ের বিয়েতে আসতে হবে, কিন্তু না বললে চলবে না। তার পরিচয়টা কি? পরিচয়? আমার বাল্যবন্ধু, এই পরিচয়। মিস্টারকে দেখিয়ে তাক লাগিয়ে দিতে হবে না? কিরকম একখানা বন্ধু আমার। তাক লাগাবার কি আছে? বাহ, নেই। বলবো, এই দেখো, আমার জন্য চিরবিরহী, আজও আমার মুখ স্মরণ করে দীর্ঘশ্বাস ফেলে। আশা করি তোমার ড্রাইভার বাংলা ভাষায় অজ্ঞান। তা অজ্ঞানী। তোমার জন্য চিরবিরহী একথা আবার কখন বললাম তোমায়? না বললেও বোঝা যায়। ওই আনন্দেই থাকো। পয়সা নেই তাই বউ জোটেনি। তাই একটু মধুর মিথ্যেতেই বা দোষ কি? অত রূঢ় বাস্তব না হলেও চলবে। সত্যি শোনো, আসবে লক্ষ্মীটি, আমি হাঁ করে বসে থাকবো। অত ভিড়ে আমার যাবার কি দরকার বলো? আছে দরকার। অনেকের মধ্যে তুমি এক, একের মধ্যে অনেক। ভগবান তোমায় মিলিয়ে দিয়েছেন। বেশ তো, না হয় পরে একদিন যাব। তুমি কি আমার মেয়ের বিয়ের উৎসবের আনন্দটা মাটি করে দিতে চাও গৌতম? রাত হয়েছে, অনেক রাত হয়েছে। এখন আর পথে পাওয়া বন্ধুকে ঘরে আসতে বলা যায় না। শুধু যা বলা যায় তাই বলল অবন্তী। তোমায় পৌঁছে দিয়ে আসুক। পাগল হয়েছ? নেমে পড়ল গৌতম। আচ্ছা বেশ, বাড়িটা চিনে গেলে তো? এটা আমার বড় ভাসুরের বাড়ি, এখান থেকেই বিয়ে। উনি আসবেন সেই বিয়ের দিন তিনেক আগে। নেমন্তন্ন পর্যন্ত সব আমাকেই সারতে হবে। ও, তোমার ঠিকানাটা দাও। সর্বপ্রথম যাব তোমার কাছে, কার্ড ছেপে এলেই।
আমার কাছে কিন্তু লিখে দেবার সরঞ্জাম কিছু নেই, না কলম না কাগজ। আছে তোমার সঙ্গে। আচ্ছা মশাই, হয়েছে। তারা দিয়ে ওঠে অবন্তী। খুব ঠাট্টা করে নেওয়া হলো। মানে তুমি বলো সঙ্গে সঙ্গে এই ঠিকানাটা ভুলে যাব? কি বলো? হৃদয়ের পটে খোদাই হয়ে যাবে, বুঝলে? বলো বলো। মিথ্যেই মেয়ের বিয়ে দিতে বসেছ, স্বভাবে এখনো তেমনই আছো। নাও বিছিয়ে ধরো তাহলে হৃদয় পট, করো খোদাই। 58-2-3 শ্রীনিবাস মল্লিক লেন। কার বাড়ি? দিদির। যখন কলকাতায় আসি ওই দিদির বাড়ি উঠি। আশ্চর্য, আমরা দুজনেই কলকাতা ছাড়লাম। ছাড়াছাড়ির আগে একটা নিঃশ্বাস ফেলল অবন্তী। বাড়ি ঢুকেই দেখে এক বিপর্যয়। ভাবি বেহাই বেহান নাকি ভাবি বধূকে পাকা দেখার গহনা পছন্দ করাতে এসেছিলেন। বেহানের আশায় হাপিত্তেশ করে এইমাত্র চলে গেছেন। 12 মাসের বাসিন্দা নয় অবন্তী যে যা ভাসুর রাগ দেখাবেন। তবু মোলায়েম অনুযোগের সুরে যা বললেন তাও কিছু কম নয়। মেয়ে শুদ্ধ রাগে দুঃখে ছলছল। সবসময় আমার কাছে বসেছিল, কি খারাপ যে লাগছিল। অপ্রতিভের একশেষ হয়ে বসে থাকে অবন্তী এবং সমবেত মহিলাবৃন্দ প্রশ্নে বিব্রত করতে থাকেন। এতক্ষণ কোন দোকানে ঘুরলি অবন্তী? রাত 10টা পর্যন্ত দোকান খুলে বসে থাকে কোন মহাশয় দোকানি? আর তাই যদি থাকে সেই কৃত বস্তুগুলো কই? তারপর সবাই বলে, এ কি অপূর্ব জড়োয়া সেটটা এনেছিল ওরা, আহা অবন্তীর দেখা হলো না। আর এতক্ষণে অবন্তী উত্তর দেবার মতো একটা কথা খুঁজে পায়। রাগ দেখিয়ে বলে, তা দেখা তো পালিয়ে যাচ্ছে না, এ বাড়িতেই তো আসবে। স্বামীর উপর রাগ ধরে যায় হঠাৎ। নিজেই যে বলেছিল, দেখো আমি তোমার মেয়ের বিয়ের কি গোছটাই করে রাখি, সে কথা ভুলে গিয়ে ভাবল, নিজে ছুটির অভাবের অজুহাত দেখিয়ে আমার ঘাড়ে সব চাপিয়ে দিয়ে দিব্যি নিশ্চিন্ত বসে আছেন। অরুণ এখানে থাকলে তো আজ অবন্তী কেন দেরি হয়েছে সেটা বলতে পারত। রাখো বাবু তোমার বিয়াই বিয়ে। আমি বলে তখন আমার প্রথম প্রেমের সঙ্গে গঙ্গায় হাওয়া খাচ্ছি না, কাউকে বলা হলো না। আনন্দে ছলছলিয়ে ওঠা মন শুধু একা একাই ছলাৎ ছলাৎ করতে থাকলো। কিন্তু সে তো শুধু রাতটুকু। সকাল হতে না হতে কাজের টানা পড়ে নিয়ে কোথায় নিশ্চিহ্ন হয়ে গেল কালকে দেখা সেই ছবিখানি। জেটির ঠিক নিচেটাতেই জল, গঙ্গায় বাতাস লাগছে, জল কাঁপছে। একটি বিশেষ বিরতি নিয়ে ছলাৎ ছলাৎ করে এসে পড়েছে জেটির উপর। ওসব মুছে ফেলে ওকে ভাসুরের কাছে বসে খাতা পেন্সিল নিয়ে হিসেব করতে হয়। ডেকোরেটররা কি কি করবে, কিভাবে আলোকসজ্জা হবে, বড়াসনটা কোথায় পাতা হবে, ভাসুর সবে করিয়ে দেবে। ইচ্ছাময়ী থাকুক অবন্তী, দায়িত্ব নিতে রাজি নয় কেউ। কিন্তু হিসেবের কি শেষ আছে? সে তো চলছে। যত সমারোহ ততই তো হিসেব, আর ততই তো দুশ্চিন্তা। অতঃপর বিয়ের চিঠি ছেপে এলো, আর এলো অরুণ। ও বলল, চলো নেমন্তন্নটা তোমাতে আমাতে দুজনে করে বেড়াই, ওটা আর বিধবার মতো একা। অবন্তী রেগে ওকে বৈঠকে মারল, তারপর পরিপাটি করে সাজতে বসল। আর ঠিক এই সময় ঘটে গেল সেই ভয়ঙ্কর দুর্ঘটনাটা। হঠাৎ টের পেল গৌতমের ঠিকানাটা ভুলে গেছে। কিছুতেই মনে করতে পারছে না। মাথার মধ্যে যেন একটা তোলপাড় কাণ্ড হতে থাকে, আর সেই তোলপাড় কাণ্ডটা অবিরত শুধু একটা ঝাপসা শূন্যতায় ধাক্কা দিতে লাগল। অরুণ বলল, কি হলো? শরীরটা কিরকম যেন লাগছে। উদ্বিগ্ন হলো বেচারা, বলল, যেতে পারবে না? অবন্তী তারিখটা ভাবল, দিন আর কই। ভাবল, যাক এখন তো বেরিয়ে পড়া যাক, সেরে নেওয়া হোক এদিক সেদিক, তারপর ফিরে এসে মাথা ঠান্ডা করে ভাবলেই মনে পড়ে যাবে। প্রথম নেমন্তন্নটা আর হলো না। অরুণকে এখন কিছু বলল না। ভেবে রেখেছে অরুণ যখন অবাক হয়ে বলবে, এ ঠিকানায় আবার কে,
তখন অবন্তী রহস্যের জাল বিস্তার করে বলবে, কেন, তোমার চেনা জগৎ ছাড়া আর কোনো জগৎ আমার থাকতে নেই? কিন্তু সে কি আর অবন্তী বলতে পারে? না, সে আর বলতে পারে না অবন্তী। প্রতি মুহূর্তের একাগ্রতা আর প্রতি মুহূর্তের অন্যমনস্কতা নিয়ে শুধু সেইটুকু বলবার মতো পটভূমিকা হাতড়াতে লাগল, কিন্তু হলো না। নেহাত সাধারণ একটা নাম আর সাধারণ একটা সংখ্যা হারিয়ে গেল চিরকালের মতো, যেখানে গড়িয়ে গড়িয়ে পড়ে যায় অনন্তকালের হারিয়ে যাওয়া জিনিসগুলো। সবাই বলা বলি করতে লাগলো, খুব তো গুছিয়ে সব করছিলে ছোট বউ, হঠাৎ কি হলো তোমার? সবই দেখছি ভুলে ভুলে যাচ্ছ। মেয়ে শ্বশুর বাড়ি না পাঠাতে এই? নেমন্তন্নর চিঠি সব বিলি হয়ে গেল। যারা আগে আসবার তারা আগে এসে ভিড় জমাল, যারা পরে আসবার তারা বিয়ের রাত্রে এলো। ভাসুর বললেন, কলকাতায় কি লোক আর বাকি রাখনি অরুণ? যা বললেন, বড় মানুষে দেখাতেই তো সাত তাড়াতাড়ি মেয়ের বিয়ে দেয়া। আলো চলল বিস্তর, বাজনা বাজলো বিস্তর, শাঁখ বাজলো বিস্তর। যে যেখান থেকে এসেছে সবাই বলতে লাগলো, হ্যাঁ, অমুকের মেয়ের বিয়েতে আমোদ আহ্লাদ একটা করা হলো বটে। অবন্তী মেয়ে সাজালো, বরণ করল, বাসি বেরকে লাগবে তা গোছ করল, আর নিমন্ত্রিতদের আদর অভ্যর্থনা করতে লাগলো। কিন্তু সত্যি তাই কি গেল অবন্তী? নাকি হাজার মুখের মাঝখানে হঠাৎ একখানা অলৌকিকের স্বাদ বয়ানা মুখ দেখতে পাওয়া যায় কিনা তার সন্ধান নিতে গেল? সবাইকে দেখে হাসতে হচ্ছে। আরে এসো এসো, এত দেরি করলে যে? হোমা, এই কত বড় হয়ে গেছে। আচ্ছা, তোমার এই এতক্ষণে আসা হলো? এমন সব টুকরো টুকরো কথা অনবরত কইতে হলো, কিন্তু সেই ঝাপসা শূন্যতাটুকু যেন আড়াল করে রইল চেতনাকে। অতএব সমালোচনাকে ঠেকানো যায় না, সে স্রোত বইছে, মৃদু, তীব্র, তীক্ষ্ণ। কিরকম অহংকারী অহংকারী ভাব দেখছিস? মানুষকে যেন দেখেও দেখছে না, চিনেও চিনছে না। সত্যি যেন আকাশে ভাসছে। আহা, জানিস না, ও একরকমের স্টাইল, যেন আমি আছি অথচ নেই, যেন কি আমার হারিয়ে গেছে গো সেই নিধি খুঁজছি আমি বিশ্ব সংসারে চোখ ফেলে ফেলে, তাই বিশ্ব সংসার চোখের সামনে নিয়ে ভেসে যাচ্ছে। এই সব স্টাইল আবার কবে চালু হলো? লেটেস্ট বুঝি এটা? নিন্দে হচ্ছে, হবে। এত আলো, এত উৎসব, এর সমারোহ অবন্তীরই সব। অথচ অবন্তীর মন যদি এখন মাথা করতে চায় অন্ধকারে বসে একটু ভাববার জন্য, সেটা কি অসঙ্গত নয়? এই অগাধ পাওয়ার সমুদ্রে সাধের তরণী ভাসিয়ে চলতে চলতে অবন্তী যদি সামান্য একটা হারিয়ে যাওয়া ঢেউকে খুঁজে মরে, নিন্দে না করে কি করবে লোকে? প্রথম নেমন্তন্নর প্রথম কার্ডখানা নয়, তবু একখানা অবন্তীর নাম লিখে তুলে রেখেছে। এখন বর বাইরের আসরে বসে থাকার সময়টুকুর মধ্যেই গাড়ি নিয়ে ছুটে বেরিয়ে যেতে পারে অবন্তী, অনায়াসেই পারে। গিয়ে বলতে পারে, খুব লোক তো, বাড়ি চিনিয়ে দিলাম, একবার বুঝি আসতে নেই, আর আমি ভেবে নিয়ে বসে আছি রোজ দুবেলা ধর্ণা দেবে। সত্যি গৌতম, কাজের চাপে মাথা তুলতে পারছিলাম না। আপত্তি শুনবে না, ধরে আনবেই তাকে, বলবে, তুমি কি চাও আমি মেয়ের বিয়ের উৎসবের মাঝখানে অবিরত শুধু তপ্ত দীর্ঘশ্বাস ফেলি? হয়, এখনো এই সবই হয়। যদি এখনো মনে পড়ে যায় সেই হারিয়ে যাওয়ার ঠিকানাটার ভাষাটুকু, কত নম্বর, কি যেন লেন। মন এত বিশ্বাসঘাতকতা করল, যে মন অহংকারের পরাকাষ্ঠা দেখিয়ে বলেছিল, কাগজ কি হবে, বলে যাও, খোদাই হয়ে থাকবে। তখন তো তাই ভেবেছিল অবন্তী। সময়ের পায়ে মাথা খুঁড়ে সেই সময়টুকুকে একবার যদি ফিরিয়ে আনা যেত, সমস্ত অহমিকা বিসর্জন দিয়ে অবন্তী বলতো, এই তো আমার বটুয়ায় কলম, নোটবুক,
সবই মজুদ। অবন্তীর মেয়ের বিয়ের উৎসবে অবন্তীর পুরনো বন্ধু এলো না। এ দুঃখ আর সহ্য হচ্ছে না অবন্তীর, শুধু এক অপরিসীম লজ্জা। তাই বারে বারে শুধু মনে হচ্ছে ওর সঙ্গে যদি দেখা না হতো। কি লাভ হলো দেখা হওয়ায়? দেখা না হলে তো অবন্তী এখন উল্লাসে উৎসাহে হৈ হৈ করে বেড়াতে পারত। মনের সমস্ত অনুভূতি দিয়ে শুধু একটা ফাঁকা আকাশ হাতড়ে মরত না। একটুখানি সূক্ষ্ম ব্যঙ্গের রেখা আঁকা একটা ঠোঁটের ভঙ্গি যে অবন্তীর সমস্ত সুখকে আচ্ছন্ন করে ফেলছে। অবন্তী দেখতে পাচ্ছে সে ঠোঁট থেকে উচ্চারিত হচ্ছে ছোট্ট একটি কথা, জানতাম জানতাম ভুলে যাবে। ভুলে গেছে অবন্তী, ছোট সেই ঠিকানাটুকু ভুলে গেছে। কিন্তু সেই ভুলে যাওয়াটা ভুলতে না পেরে যে অবন্তীর প্রতিটি মুহূর্ত বিস্বাদ হয়ে গেল, বাকি জীবনটা একটা লজ্জার বিদারুণ রেখায় বিদীর্ণ হয়ে থাকলেও এ কথা কি জানবে সে? না, কোনো দিনও জানতে পারবে না। পৃথিবী গোল, এই নিয়ম অনুসারে আবার যদি কখনো কোথাও তার সঙ্গে পথে দেখা হয়ে যায়, অবন্তী কি ওর হাত চেপে ধরে বলতে পারবে, গৌতম সত্যি তুমি? এখানেই শেষ হলো আশাপূর্ণা দেবীর লেখা হারানো ঠিকানা। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন।